আসসালামু আলাইকুম। খুব মজার বিষয় না, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে পৃথিবী এখন অসাধারণ কিছু গল্পের মাঝে ঢুকে গেছে। যেমন গল্পগুলা যদি আপনি খেয়াল করেন, বলবেন গল্প বলতেছি, যুদ্ধ অবস্থাকে আমি গল্প বলতেছি কেন বলতেছি এরকম যে যুদ্ধ যদি ফেক হয়, যুদ্ধ যদি গল্পের মতো করে তৈরি করা হয় একটা স্ক্রিপ্ট দ্বারা, তাহলে সেটাকে আমরা সামাজিকভাবে আপনি আমি কি বলতে পারি? আমাদের স্ক্রিপ্ট তৈরি করে দিচ্ছে কেউ, যদি সেই স্ক্রিপ্টের পিছনে যে লোকগুলো থাকে, সে যারা এটার কলকাঠি নাড়ে, সেই মানুষগুলো যদি এই যুদ্ধকেও স্ক্রিপ্টের মতো নিয়ে আসে, শত বছরের রাজনীতির হিসাব করে বা পৃথিবী শাসনের জন্য ভূ রাজনীতিতে তার ট্রাম্প কার্ড ইউজ করে প্রত্যেকটা জায়গায়, তখন কি বলবেন? তখন এটাকে কি হিসেবে ধরে নেওয়া যায়? আমি তো ধরে নেওয়ার মতো কোনো স্কোপ পাচ্ছি না। কেন পাচ্ছি না জানেন? আমি এই সেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আপনি খেয়াল করে দেখেন, 2-3 বছর আগে থেকে শুরু হয়েছে। এটার আসলে ফিল কি? এটার কারণটা কি? রিজনটা কি? আসলে কিছু আছে না? আপনি যদি এটাকে নিয়ে রিসার্চ করেন, কিছু পাওয়া যাবে কি না আমি জানি না, তারপরে চেষ্টা করেন। এই যে বললাম না, ফেক যে ধরনের যে যুদ্ধগুলা, হ্যাঁ যুদ্ধ কিছু মারতেছে, ধ্বংস করতেছে, এটা একটা আপনি যখন একটা ছবি তৈরি করবেন, সেখানে কিন্তু সত্যিকারে আপনাকে একটা ড্রাইভ দিতে হয়, তারপরে সেই ভিডিওটা শ্যুট হয়। সেখানে হয়তো আপনি ঘুষা খাচ্ছেন, সেটাও দেখা যেতেছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে মৃত্যুবরণ করতেছে, অভিনয় করতেছে, কিন্তু সেটা কিন্তু ওইখানে ওই ধরনের কাছাকাছি একটা মিডিয়া তৈরি করছে। তো এই একটা জিনিস। তারপর আসেন যে আজকে বিশ্ব মিডিয়াতে আমাদের মুসলিম সমাজের কি পাওয়ার আছে, আজকে পাওয়ার নিয়ে কথা বলবো। মানে পাওয়ার অফ অ্যাক্সেস কারা ইউজ করতেছে আমাদের সংসারে। আমাদের সংসার থেকে আমি শুরু করি। যখন আমরা সংসারে দেখি একটা ছেলে খুব ইনকাম করে, ভালো অবস্থানে থাকে এবং থাকে মানে অর্থটা তার পকেটে যদি থাকে, তার বাবা মা, তার পারিপার্শ্বিক যতগুলো আত্মীয় স্বজন থাকে, তারা সবাই তাকে রেসপেক্ট, মানে এটা বোঝা যায় কিভাবে, সে যখন হাইটা দেয় ঘরের সকলে আশেপাশে চুপচাপ হয়ে যায়। আর যে ছেলেটার ইনকাম পকেটে থাকে না বা ভালো কিন্তু সে যদি হাঁটে, তার উপরে দেখবেন চতুর্দিকে একটা বাক্য, একটা তীর বিধানো বাক্য আসে, ভালো না, তুমি খারাপ, কি করো, এই সে অনেক কিছু। মানে তার পাওয়ার থাকে না। তো পাওয়ার মানে কি? অর্থ, মানে বিত্ত যে ব্যাপারটা আছে আপনার হাতে, যে ইনকাম অফ সোর্স আপনার কাছে আছে, সেটা কোন পথে, সেটা পরের হিসাব। পুরো বিশ্বে এরকম একটা পাওয়ারফুল মানে একটা কার্যক্রম থাকে। তো এইখানে আমাদের পাওয়ারফুলটা কোথায় আছে? মুসলিম সমাজের পাওয়ারফুলটা কিভাবে আছে? আমি মূলত ইসরায়েল যুদ্ধ নিয়েও কথা বলবো, যে ইসরায়েল যুদ্ধ করতেছে, ফিলিস্তিনিকে মারতেছে, মুসলিম দাঙ্গা, সেখানে মুসলমান 70 বছর ধরে হুঙ্কার দিচ্ছে সমাজে। মানে তারা এই প্রতিবাদ জানাচ্ছে, রাস্তায় দাঁড়ায় লিফলেট বিতরণ করতেছে, পণ্য বর্জন করতেছে, অনেক করছে, অনেক, মানে যেটা অনেক ধরনের প্রতিবাদ, যার শেষ নাই, এই 70 বছর চলতেছে। কিন্তু ইসরায়েল তার অবস্থান চেঞ্জ করে নাই, তার পাওয়ারিটি সে ওইখানে করতেছে। তাইলে আমাদের এখানে বের করতে হবে সমস্যাটা কোথায়? আচ্ছা, সমস্যা আসতেছে। ওই যে ঘরের সমস্যা বললাম, ছেলেটা যে পর্যায়ে আছে এখন তার পজিশন চেঞ্জ হচ্ছে না, এখন নেক্সট পজিশন আবার আসতেছে। ধরেন আমরা চোখে যা দেখি, সবচেয়ে সুন্দর একটা পদ্ধতি দেখি, সেটা হচ্ছে সরকার যখন গঠন হয় বাংলাদেশে বা যে কোনো রাষ্ট্রের জন্য, আমাদের চোখে থাকে যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যে হয়, বা এই ধরনের কিছু দেশ তো প্রেসিডেন্ট ভিত্তিক, আবার কিছু দেশ হলো প্রধানমন্ত্রী ভিত্তিক ক্ষমতায়। তো তারা যখন এখানে হয়, তখন আমরা সকলেই ভাবি, ধরে নেন শেখ হাসিনা ছিল একসময় প্রধানমন্ত্রী, খালেদা জিয়া ছিল একসময়, এরশাদ ছিল, আমরা ভাবি সেই পাওয়ারফুল না তারা। এটার পিছনে একজন কলকাঠি নাড়ছে, যেটা বলছি, মানে যারা কিনে পাওয়ারটাকে রিপ্লেস করে, তাদেরকে মিডিয়ায় নিয়ে আসে, তাদেরকে প্লেতে নিয়ে আসে, মানে আপনার সামনে নিয়ে আসে। তারা কিন্তু আসলে মূলত পাওয়ারফুল না। এখন আমার কথায় বলবেন যে সে বোকার মতো কথা বলছে না। ধরেন প্রধানমন্ত্রী, দেখো না, এখন বিএনপি যদি আসে, তারিখ যে প্রধানমন্ত্রী হয়, আপনি কি বলবেন সে পাওয়ারফুল? এখনো পাওয়ারফুল না, কারণ তার পিছনে কলকাঠি নাড়ার মতো যে ব্যক্তিরা চলতেছে, তারা তাকে বসাবে একটা প্লেসে, বসানোর পর তাকে দিয়ে ওই কার্যক্রমগুলো করা। এই জন্য মোস্ট পাওয়ারফুল লোক ওরা, তাকে শুধু একটা
একটা ধরে নেন একটা 5 ইয়ার্সের একটা গল্প বা একটা মানে একটা প্লেস তাকে দিছে যে তুমি এই কার্যগুলো আমার সমাজে করে দিবা, এই জন্য তারা বসাই দিছে। তাদেরকে কিন্তু আমরা ফ্রন্ট লাইনে কখনো দেখি না, আমরা কখনো তাদেরকে খুঁজে পাবো না। ফ্রন্ট লাইনে আসলে সে অভিনেতা হয়ে যাবে, মানে যাকে বলা অভিনেতা না, মানে রাজনীতিবিদ অভিনেতার মতোই আর কি। তো এখন কথাটা হচ্ছে যে এই যে পাওয়ারফুল ম্যাগনেসিয়াম যে ব্যাপারগুলো এখানে ধরে নিয়ে আসতেছে, এতে কিন্তু সমাজ কোনো উন্নয়ন হচ্ছে না। কারণ থার্ড ওয়ার্ল্ডে আমরা যখন বসবাস করি, সেকেন্ড ওয়ার্ল্ড উপরে আছে, তারপরে ফার্স্ট ওয়ার্ল্ড যারা আছে, এই যে পার্টিশন করে, আমি জাস্ট উদাহরণ দিয়ে দিতেছি, যখন বাংলাদেশ যদি থার্ড ওয়ার্ল্ড হয় তাহলে সিঙ্গাপুর হয়ে যেতেছে আপনার হলো সেকেন্ড ওয়ার্ল্ড, তাহলে আমেরিকা কি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড। ঠিক আছে, এরকম ক্যাটাগরি আছে, এ বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, পৃথিবীর যে 200+ দেশ আছে এগুলোকে অর্গানাইজ করে থাকে। এর পিছনে যারা এই মঞ্চায়িত করে সেই ব্যক্তিগুলাই মোস্ট পাওয়ারফুল। তারা আমাদেরকে এমন একটা পৃথিবী দেখায় যে পৃথিবীটা আমরা আসলে সুন্দরভাবে দেখতে পাচ্ছি না, মানে অস্বচ্ছ একটা গল্প দেখতেছি। এখন বলেন যে সেই ফিলিস্তিনিদের যে তাদের হত্যা হচ্ছে, কত বছর ধরে আপনি হিসাব করে দেখেন, 70 বছর ধরে তারা সেখানে কি করছে, এই ঘাঁটি করছে। তা আজকে তা আমরা যে এই পুরো বিশ্ব মুসলিম কি ক্ষমতা আছে? জিরো, নট, কোনো ক্ষমতা নাই তাদের। এই মুসলিম বিশ্বের কোনো লিডারের কোনো ক্ষমতা নাই। ইরান বলেন, তুরস্ক বলেন, বাংলাদেশ, কোনো দেশ, পাকিস্তান, কিচ্ছু নাই, সব লেজুরবিহীন শিয়াল। বুঝতে পারছেন? কারণ তাদের পাওয়ার কোনো জায়গায় নাই। কেন নাই? তাহলে তো কথা শুনতো। যদি তারা হুঙ্কার দিচ্ছে, আমার বাংলাদেশ হুঙ্কার দিল, পাকিস্তান হুঙ্কার দিছে, ইন্দোনেশিয়া বড় বড় রাষ্ট্র, এরদোগান হুঙ্কার দিছে, এই করেন সে, তা কেউ তো শুনলো না। বন্ধ তো হয়নি। যুদ্ধ কি বন্ধ করছে? হত্যা কি বন্ধ করছে? নেবার, তার মানে হয়নি। এখন তাহলে কার কথা শুনে তারা? যে পাওয়ারফুল মানুষগুলো ওইখানে বসছে, তারা কার কথা শুনে? তারা সেই ব্যক্তির কথা শুনে যে ব্যক্তি কিনা একজন খ্রিস্টান, অন্য জাতির, যে কিনা 70 বছর পর তার মনে হয়েছে হঠাৎ করে, হয়তো কোনো সুন্দরী একটা মেয়ে, বা হয়তো কোনো একজন ভালো একজন সাংবাদিক ওই বিদেশের, বা বড় একটা লেখক, বা বড় একজন রাজনীতিবিদ, তাদের মধ্যে থেকে হঠাৎ মনে হইলো এটা অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, তখন টনক নড়ছে পৃথিবীর সকলের, হ্যাঁ এটা তো অন্যায় হচ্ছে, আমরা ওইদিকে কথা বলবো, তখন যায়। কিন্তু এই পুরা বিশ্ব মুসলিম 70 বছর ধরে প্রতিবাদ জানানোর পরে আমাদের কথা তারা শুনতেছে না। আচ্ছা, কথা কখন শুনে না? যখন পাওয়ারলেস থাকে, যখন পাওয়ার থাকে না আমাদের। আপনি শেখ হাসিনার কথা কে শুনে না কিছুদিন আগে? বলেন তো আপনি, এমন কোনো ব্যক্তি আছে যে বাংলাদেশে এখন দেখেন যে মানুষগুলা তাকে বকতেছে, তারা সকলেই দেখেন, অধিকাংশ সকলেই দেখেন এই শেখ হাসিনার এই বাহাবা দিছে, ভয়ে হইলেও দিছে, বা দূর থেকে জানে, ভয় হোক আর ভালো হোক, যে কোনো ওয়েতে হোক দিছে। তার মানে পাওয়ার ছিল, তাকে তার কথা শুনছে। পাওয়ার ছিল, তার পুলিশ কথা শুনছে, পাওয়ার ছিল, তার আর্মি ডিফেন্স কথা শুনছে। এখন পাওয়ার নাই, তাকে অ্যারেস্ট করার জন্য খুঁজতেছে। সে কি তাকে অ্যারেস্ট করতে চাচ্ছে? এখন তারে পাইলেই নিয়ে আসবে, পাইলেই মেরে ফেলতে চাইতেছে, ঠিক না? তা পাওয়ার কয়দিন, পাওয়ার ব্যাপারটা বোঝার দরকার খুবই সুন্দরভাবে। তার মানে মুসলিম বিশ্বে পাওয়ারলেস বর্তমানে, এই মুসলিম বিশ্বে পাওয়ার আর নেই এখন। এখন যদি কেউ বলে ইরান পাওয়ারফুল, অমুক পাওয়ারফুল, পুরো ভুল কথা। এটা পুরা একটা মানে এটার একটা কি বলে, একটা লেন্থ করছে, একটা মানে ধরেন একটা ট্রানজিট সিস্টেম করছে, যারা কিনা মুসলিমে বড় বড় কথা বললে পাওয়ার সৃষ্টি করতে হইলে তাদের কি দরকার ছিল, সেখান থেকে তাদেরকে ডিসকানেক্ট করে দিছে মুসলিমদেরকে। সেটা কি পাওয়ার ডিসকানেক্টটা কি? সবচেয়ে মজার বিষয় হলো, কুরআনে আল্লাহ পাক বলছে যে তুমি ক্ষমতা অর্জন করো, ঠিক আছে, ক্ষমতা অর্জন করো। এটা একটা বিশাল ব্যাপার। মুসলিমরা বলেন ক্ষমতা অর্জন মানে কি? মুসলিমদের যদি আপনি জিজ্ঞেস করেন ক্ষমতা অর্জন মানে এই, সে চিন্তা করে ক্ষমতা অর্জনটা হচ্ছে যে আমি হয়তো এই যে বিনোদনের পিছনে সুন্দর সুন্দর রিসোর্ট বানাবো, বিশাল সুন্দর জায়গায় ঘুরবো, লক্ষ কোটি টাকা খরচ করব, আমার সাথে দুইটা আমার ওয়াইফ থাকবে, বা একটা ওয়াইফ থাকবো, গার্লফ্রেন্ড থাকবো, যাই থাকবো, দামি দামি কাপড়, দামি দামি, এগুলো হলো মোস্ট পাওয়ারফুল চিন্তা। মানে এটা সে দেখানোর চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের মুসলিমের মধ্যে আছেন। আপনি খেয়াল করে দেখেন, সৌদি আরব এত টাকা কামায়, পুরো বিশ্বের মুসলিম তার দেশে মুসলিম যায়, এই যে হজ করতে যায়, সেখানে কত টাকা করে নেয়, সে
এটা তার দেশ কত পায়, আবার এটার সাথে যে দেশ থেকে যায় তারাও ব্যবসা করে, 50-50 ব্যবসা করে। এখন ওইখানে যাওয়ার পরে কেননা দেখেন, একটা মানুষ 1 মাসের জন্য হজে যায়, 1.5 মাসের জন্য যাচ্ছে, ঠিক আছে না? 1 মাস একটা মানুষের জন্য খাওয়া, প্লেন ভাড়া, থাকার খরচ কি ভাই 8 লক্ষ টাকা হইতে পারে, কোনো কারণ হইতে পারে। আপনি আমাকে পার্সোনালি দেখেন, আপনি ধরে নেন হজে না যান, ঠিক আছে, এটা আপনি স্টপ রেখে পৃথিবীর সবচেয়ে দামি একটা রেস্টুরেন্ট খুঁজে দেখেন, ওইখানে গিয়ে আপনার থাকলে কি এত টাকা খাইয়া ওই অঞ্চলটায় থেকে আপনার শেষ হবে? হ্যাঁ, কিছু দামি আছে ওইখানে পার ডে অনেক টাকা বেতন, সেটা না, মানে একটা সুন্দর এরিয়াতে যায় খান থাকেন, বা আপনি সুইজারল্যান্ড গিয়ে খান না, আপনি কি এত টাকা করে আমেরিকায় গিয়ে খান না, আপনি 8 লক্ষ টাকা 1 মাসে খাইতে পারবেন না? পারবেন। তো এই যে ব্যাপারগুলোকে আপনি, তারা টাকা নিতেছে, তো ওই সৌদির লোকগুলা কি করতেছে? আপনি যদি তাকান, মুসলিমের যদি প্রধান দেখাইতেছেন, ইরানের লোক আছে, সবারই তাকান না, তারা কি করতেছে জানেন? তারা ওই পাওয়ার না হইয়া তারা পাওয়ারকে অন্য মিনিংসে নিছে, তারা সাম্যতা এটা কারা দিছে? আবার বহির্বিশ্বে যারা উন্নত, আপনি প্রযুক্তিগত যে ব্যাপারগুলো আসতেছে বিশ্বে অন্যরা করতেছে সেদিকে না, তাদের এই যে পাওয়ার, অর্থনৈতিক যে পাওয়ার, এই পাওয়ারটা অর্থটা দরকার, সে কি করছে, যারা ধরেন এই যে যেমন পৃথিবী চালায় চায়না, আমেরিকা, যারা আছে, এই যে এয়ারলাইন্স, জাপান যারা আছে, এই বড় বড় ফ্রান্স, জার্মানি, এরা সকলে কি করতেছে, ইংল্যান্ড, আমাদেরকে নতুন নতুন পণ্য দেখাচ্ছে পার ডে, নতুন নতুন পণ্য, এটা দিয়ে কি করতেছে, পাওয়ার নিয়ে যাচ্ছে, মানে অর্থ, আপনার শ্রম সব নিয়ে যাচ্ছে, নিয়ে যায় তারা পাওয়ার কাজে। আর আমরা ওই পণ্যটাই না কয়দিন খেলি, কয়দিন ব্যবহার করে ফালাই দিয়ে শেষ। পাওয়ার করতে হলে মুসলিমকে কি দিতে হবে? সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতে হবে হলো শিক্ষা ব্যবস্থাপনা, যেখানে বিজ্ঞান, জ্ঞান সব কিছু শিখবে। সবচেয়ে বেশি টাকা এই মুসলিম একসাথে দিয়ে আসে আনন্দ ফুর্তির জন্য না, তাদেরকে গইরে নিতে হবে এই মানে কি বলে, পাওয়ারের জন্য, মানে বড় বড় অস্ত্র কারখানা, বড় বড় জিনিস তৈরি করতে হবে, ঠিক আছে, তাদের মিসাইল তৈরি করতে হবে, তাদের ক্ষমতায়ন তৈরি করতে হবে, তাদের দেখা ভয় পাবো। বড় বড় জায়গায় বিজ্ঞানের সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতে হবে মুসলিমদের, যেখানে কিনা এই বিভিন্ন উন্নয়ন করা যায়, তখন তারা আমাদেরকে মানবে, আমাদের কথা শুনবে, কারণ আমাদের পাওয়ার শেষ, পাওয়ারলেস, এই জন্য তারা আমার কথা শুনে না। কথা শুনতেছে কার? ওই যে বাইরে থেকে মানবতা একজন কথা বলছে, আমাদের কথায় কি তারা বন্ধ করতেছে? না, কখনোই না। ওই যে তার মানবতা একজন বুঝছে তাদের গোষ্ঠী থেকে, তখন তার কথা অনুযায়ী বন্ধ করতেছে। আপনি বিশ্বাস করেন মুসলিম সবাই চিল্লাইছে, দেখেন তো আপনি একটা ইসরায়েল বন্ধ করছিল কিনা, ফিলিস্তিনি কামারা না। আপনি একটা ইহুদি দেশ লেগে যান, তার বিরুদ্ধে সাথে সাথে সে বন্ধ, ইহুদির পিছনে যদি আরেকটা খ্রিস্টান লেগে যায় তার সাথে সাথে বন্ধ করে দিব, একজন কথা বলার সাথে সাথে। তার মানে মুসলিমকে তারা কেউ কোনো ধরনের তারা এটা ভাবে না যে তাদের পাওয়ার আছে। আমাদের পাওয়ারলেস, আমাদের পাওয়ার শেষ। এখন আসেন যে পাওয়ার ফোর্স কিভাবে করতে হয়। আপনি যদি এই যে মিলিটারি দেখেন না পুরো বিশ্বে, ধরেন আমার দেশে মিলিটারি আছে, এই যে মিলিটারিরা আমরা ভাবি যে তারা সবচেয়ে পাওয়ারফুল, ভুল। আবার এটাও ভুল। এই যে প্রধান, মিলিটারি প্রধান না, কোনো পাওয়ার নাই। এদেরকে, এই মিলিটারিদেরকে, এই বিমান বাহিনী, এই যত এয়ারফোর্স সবাই যারা আছে, নৌবাহিনী যারা আছে, সাধারণ তাদের যে কামান, তাদের যে গুলি যেদিকে তাক করে রাখার জন্য অর্ডার আসে, যেখান থেকে যারা করায়, যারা এইটারই করে, তারা হলো পাওয়ারফুল। তারা না, বাহিনী না, কারণ বাহিনী কাউকে অ্যাটাক করতে পারবে না। ওইখান থেকে অর্ডার করলে সে করতে পারবে, যারা কিনা এদেরকে তাক করে রাখে। তার মানে পাওয়ারটা যারা প্লেস করে, মানে যাদেরকে ফেজে নিয়ে আসে আমার ক্যামেরার সামনে, তারা মূলত হচ্ছে বা সমাজের সামনে, দেশের সামনে, পৃথিবীর সামনে তারা শুধু রুলসটা, রেগুলেশনটা মাইনা কাজ করে যায়, কিন্তু তার পিছনে যারা অদৃশ্য আছে তাদেরকে আমরা কখনো ভাগ্যক্রমে সৌভাগ্য দেখি না, কখনো আসে না। আমরা ট্রাম্পকে ভাবতেছি পৃথিবীর সেরা প্রভাবশালী, কিন্তু সে প্রভাবশালী না। সে প্রভাবশালী, তাকে বসায় রাখছে একটা পাওয়ার দিয়া, ফোর্স দিয়া, পিছনে তার বিশাল ক্ষমতায়ন লোক আছে যারা কিনা তাকে বসায় কার্যক্রমগুলো আগামী 4 বছর করাবে। ঠিক আছে, এটা হলো বাস্তবতা। তো মূল বাস্তবতা আরও আছে। আমাদের পাওয়ারলেস হচ্ছে, আমাদের ফোর্স চলে যাচ্ছে। আমাদের জীবনকে উন্নত করার জন্য যেসব বুদ্ধি, যেসব মায়া দরকার ছিল সংসার জীবনে বাঁচার জন্য, সমাজে হানাহানির থেকে, আসলে এটা শেষ করার মতো আমাদের দেশের যে রাজনীতিবিদ আছে যারা এই দেশকে চালাচ্ছেন,
আর এই অবস্থানে তৈরি করে দিচ্ছেন, সেটার দিকে যদি আপনি একবার তাকান তাইলে আপনি খেয়াল করবেন বিশ্বের উন্নত রাষ্ট্রের জাতিগুলোর দিকে তাদের বাচ্চাদের যে জীবন থেকে তাদের যেইগুলো উঠাই নিছে তাদের রাষ্ট্ররা, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ইংল্যান্ড বলেন, সমস্ত দেশের বাচ্চা যারা আছে, যারা নতুন আসে পৃথিবীতে, বা তারা তার বাবা মা যে জীবন লিড করতেছে সেই ব্যবস্থাপনাটা এরকম। একটু খেয়াল করে দেখবেন যে ব্যবস্থাপনাটা কি। ব্যবস্থাপনা হচ্ছে সে ফার্স্ট তার এই যুদ্ধ করতে হয় না যে সে বড় হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনাটাও তার রিক্সেবল থাকবে, মানে সরকার তাকে পড়াবে এরকম কোনো রাস্তা নাই। মানে সরকার তাকে পড়ায়, আমাদের দেশে যেমন আমার বাবা মা আমাকে না পড়াইতে পারলে সরকার আমাকে ওইভাবে উদ্যোগ কিনে আমাকে মেধায় ভালো জায়গায় নিয়ে আসবে, এই প্রসেস আমাকে দেয় না। আমার বাবা মা যতটুকু চেষ্টা করে যদি সামাজিকভাবে আমার আত্মীয় স্বজন করে তাহলে হয়, নাইলে বন্ধ হয়ে যায়। আমেরিকান অন্য দেশে কিন্তু এটা না, তার সরকার তাকে বাধ্যতামূলক তাকে পড়াশোনা করে, সব কিছু খরচ সে করায়, সে তার ব্রেন কোন ধরনের হবে সেই পরিস্থিতির উপর তাকে বিশাল স্পেস দেওয়া হয়। আর আমার দেশে তো স্পেস নেই, পড়াশোনা শেষ করে একটা চাকরির ব্যবস্থাও করতে পারে না, তারপর মানুষের প্রতি একটা অশান্তি সৃষ্টি হয়ে যায়, তখন সে আর এই পৃথিবীতে আগানোর মতো তার কোনো কষ্ট থাকে, মানে সে তখন ভেঙে পড়ে। তো এই যে বাচ্চা ব্যবস্থাপনা ওইখানে তারা কি এই যুদ্ধ করে যে আমাকে একটা ভালো জব, আগে পড়াশোনা করে ভালো, আমার বাংলাদেশ বা আমরা যে পর্যায়ে আছি আমাদের এই যে মুসলিম সমাজ, আমাদের খুব পড়াশোনা করতে হবে, করলাম খুব সিরিয়াসলি, ভালো মেধা, খুবই কঠিন, খাইয়া না খাইয়া ভালো দেন। প্রত্যেকটা বড় বড় মনীষীর জীবন দেখেন, তারা ভালো খাবারও পায় নাই, ভালোই পায় না, গরিব ঘরে জন্ম হয়েছে, বিভিন্ন অবস্থা পড়া তারপরে তারা একটা কিছু করে গেছে সমাজে, বা করছে, কষ্ট করছে, আচ্ছা ঠিক আছে আসলে তারপরে তার যুদ্ধ, সে যে পৃথিবীকে সামলাবে কীভাবে পারবো, তাকে তো এই রাস্তায় রাখছে, থার্ড ওয়ার্ল্ড বানাই এইভাবে দিছে, কারণ সে তো আরেকটা রাস্তায় যাচ্ছে। কি রাস্তা? প্রথম হচ্ছে তার যুদ্ধ শুরু করে দিল, তার পড়াশোনার একটা লং টাইম সেখানে সে শেষ করতে হয়। তারপরে তার বাবা মার একটা চাপ থাকে, বাবা তুমি এক কাজ করো, তাড়াতাড়ি তুমি একটা ভালো চাকরি নাও, চাকরির পিছনে সে বিশাল কিছু, এই যে টেন্ডেন্সি তার চাকরি করতে হয়, চাকরি পেয়ে গেছে, তারপর তার বেতনের ব্যবস্থা, হ্যাঁ বাবা তুমি ভালো একটা বেতনের ব্যবস্থা করো, তারপর তোমার বিয়ে করতে হবে, বিয়ের জন্য তার এই সমস্ত আয়োজন, চাকরি এবং পড়াশোনা সব কিছু হয়ে গেল। এখন কি করবে? এখন কি করতে হবে? এখন বলে তুমি ভালোভাবে ইনকাম, তোমাকে একটা ফ্ল্যাট কিনতে হবে, যে কোনোভাবে হোক একটা ফ্ল্যাট কিনে তোমাকে থাকতে হবে, তাহলে তুমি কোথায় থাকবে? এই ফ্ল্যাটের পিছনে তার 20 বছর চলে গেল, 10 বছর চলে গেল, মানুষ বাঁচে কয়দিন? তারপর আবার আসলো তার জীবনে, সে কি করলো, ফ্ল্যাট যখন হয়েছে, ঠিক আছে তোমার হয়তো এই পুরো পরিবেশটা চেঞ্জ করতে হবে, তুমি তো একটা বাড়ির মালিক হও না, তুমি তাড়াতাড়ি একটা জায়গা কিনো, এইটার পিছনে তার আবার শ্রম দিতে হলো, আবার সে একটা জায়গা কিনো, জায়গা কেনার পর সেখানে আবার বিল্ডিং ডেভেলপমেন্ট করো, এই করতে করতে তার বয়স চলে যায় 70-এ। ঠিক আছে, সে সমাজে কি দিবে? সে তার অবস্থান নিয়ে গেল না। এই হলো থার্ড ওয়ার্ল্ড, এই হলো আমরা, আমাদেরকে এইভাবে সমাজ রাষ্ট্র দিয়ে রাখছে, তুমি এইভাবে আগাও। তখন এই বিশ্বের মুসলিম পাওয়ারিটি হবে কীভাবে? যদি আমি এইভাবে যাই, তাহলে আমি পাওয়ার ফোর্স কাজ করবো, যে আমার পাওয়ার লাগবে, আমি ফোর্স পাই। পৃথিবী ওরা তো এখানে না, ওদের সরকার চালাচ্ছে, ওদের ব্যবস্থাপনা আছে, সব কিছু আছে, সে যেভাবে চলুক, সে ওইখানে সরকার তার প্রতি সব কিছু নিয়ে শান্তিতে তাকে রাখছে, সে কখনো অশান্তি মানসিক অবস্থা, রাস্তায় বেরোলে তাকে ছিনতাইকারী ধরবে না, বিজনেস করলে বেশি টাকা ইনকাম করলে তাকে আরেকজন চাঁদা চাবে না, এই পর্যায়ে তার নাই। সে কি করতেছে ওইখানে, তার যে অর্থনৈতিক, তারা ধরেন একজন বিশাল ব্যবসায়ী আছে, হোটেল ব্যবসা করে, সে কি করবে জানেন? বিধর্মী, সে বিধর্মী বলা ঠিক না, মানে যারা অন্য, মানে এই আমাদের যে মুসলমান কান্ট্রিগুলোর বাইরে যারা আছে, ওই অঞ্চলে তারা কি করতেছে, ওইখানে তারা একসাথে বসতেছে, একটা গ্লোবালাইজ পরিবর্তন। দেখেন ওদের মধ্যে কত বড় মায়া, কি মায়া জানেন? তারা সামান্য একটা হোটেল বিজনেস করলেও সে যখন সাকসেস হয়, পরবর্তীতে কেউ যখন তার পাশে বিজনেসটা দেয়, তখন তাকে হেল্প করে। সে বলে যে আমি এই জায়গায় ফেলিওর হয়েছিলাম, এই অংশগুলো আমি উন্নয়ন করতে পারি নাই, এটার জন্য আমি সাকসেস হইতে পারি না, ওইটা খারাপ হয়েছিল, আবার আমি সাকসেস হয়েছি, এই পথটা দিন, মানে তুমি এইভাবে রেস্টুরেন্টটা এইভাবে চালাও, এইভাবে শেফ তৈরি করো, এইভাবে খাবার তৈরি করো, তাহলে তুমি এই রেস্টুরেন্টে সেরা হবে। ও কিন্তু ভাবে না যে আমার রেস্টুরেন্ট মাইক খাবে, তখন উনি কি এই কিন্তু ওই সেরা হয়ে যায়। তার মানে ওরা এইভাবে তাদের প্রতি তাদের যে মমত্ব, ভ্রাতৃত্ববোধ, এই বোধটা তারা রাখছে। ওই বিশ্বে এই ভ্রাতৃত্ববোধটা তাদের মতো আর অন্য জায়গায় নাই। আর যখন আমরা এই থার্ড ওয়ার্ল্ড, আমরা মুসলিম হিসাবে যেগুলো রাখছে, যুদ্ধ নিয়ে, মারামারি নিয়ে, সামাজিক দ্বন্দ্বতে আমরা বেরোতে পারি না। ধরেন আমরা যুদ্ধ করে না, আমাদের সামাজিক দ্বন্দ্ব প্রতিদিন হচ্ছে, প্রতিদিন একটা সংসার ধ্বংস হয়ে যাচ্ছে আরেকটা সংসারের কারণে, একটা
একটা সমস্যার কারণে, মিডিয়ার কারণে, একটা আমাদের জ্ঞান এখন আসতেছে না। এখন ওইখানে আমরা কিভাবে পৃথিবীকে করতে পারি, এই যে সামাজিকভাবে উন্নয়ন করবো, আমি তো সম্ভব হচ্ছে না, আমি এখন পারতেছি না, আমি পরিবর্তন নিয়ে আসবো, এই সুযোগ আর হচ্ছে না। কারণ ওই যে পিছনের থার্ড ওয়ার্ল্ড আমাদেরকে থার্ড ওয়ার্ল্ড হিসেবে দেখতেছে, ফার্স্ট ওয়ার্ল্ড তাদের কার্যক্রম আমাদের উপরে চাপাই দিছে। আমাদের এই যে চাও, আর আমরা এই যে মুসলমানের মধ্যে আমাদের অবস্থা কি, আমি ধরে নেন আমি একটা উদাহরণ দিই একজন ডাক্তারের মাধ্যমে। ধরেন একজন ডাক্তার বড় প্রফেসর হয়েছে, আপনি যখন সে যখন প্রফেসর তার স্টুডেন্টকে পড়াইলো, তো সে তো ওই দেশের ধরেন যে কোনো মানে একটা দেশের, আমাদের মতো দেশগুলোর মধ্যে একটা বড় হার্টের বা একটা কিডনির বা একটা যে কোনো অংশের বড় স্পেশালিস্ট হয়ে গেছে। এখন তার কাছে আপনি তার ছাত্রদের নিয়ে যান, ছাত্ররা তো এখন যদি এই মুহূর্তে তার সাথে কথা বলে পড়াশোনা শেষ, তখন তারা তার কাছ থেকে অবশ্যই জানতে চাইবো সাকসেস কীভাবে আসে। যখন তার পড়াশোনা শেষ, তখন তার কাছে তখন সে ভুল পথে তাকে করবে, ডাইভার্শন করবো। কারণ কি, সেভাবে যে এই ছাত্র তো আমাদের চেয়ে জ্ঞানী বেশি, এখন ইয়ং জেনারেশন, তাদের মেধা বেশি। আমার যেটা অর্জন করতে 40 বছর লাগছে, সে 4 বছরে সেটা অর্জন করবো যদি আমার মেধাটা তাকে দিই। এই জন্য সেই মেধাটা তাকে দেয় না দেওয়ার কারণে সে কি করে, ওইখানে ফেলুর হয়। ওই যে সমাজ ওইখানে আবার ডেভেলপার হয় না, ওই যে আটকে গেল, আটকে যাওয়ার পরে ওই যে একটা মানে ওইখানের যে ডাক্তারটা যে প্রফেসরটা সেরা হয়েছিল, ওই প্রফেসরটা আর তৈরি হইল না, ব্লকিং হয়ে গেছে, অন্যদিকে চলে গেল। কারণ ওরাই ডাক্তারি করার চেষ্টা করছিল, সে তো ওইখানে আর তাকে প্লেসমেন্ট দেয় না, কারণ তার চেয়ে বড় হার্টের ডাক্তার সে বানাইতে চাইতেছে। সেই এশিয়া সেরা হয়েছে, তাকে তার পৃথিবীর মধ্যে সেরা 2 জনের মধ্যে নিতে পারতেছি না, কারণ ওই যে ওনার অভিজ্ঞতা তারা দিচ্ছে না, হিংসার কারণে। আমাদের মধ্যে এতে সমস্যা। এটা আবার কারা দিছে, এটাও ব্যাপার আছে। এটার সৃষ্টির জন্য আমাদের মাইন্ড দায়ী 1 নাম্বার, আর দ্বিতীয়ত হলো আমাদের ভিতর যে শয়তান সবসময় মানে প্লেসমেন্ট করে আসে, আমাদেরকে দেখায়, তখন সেই ব্যবস্থাপনাটা আমাদের মাঝে পৌঁছায় দেয়। আর এই যে বিদেশি যারা পাওয়ারফুল, যারা অদৃশ্য, যেটা নিয়ে কথা বললাম, যারা অদৃশ্য পাওয়ারফুল শক্তিশালী, ওই মানুষগুলাই আমাদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করতে দিচ্ছে না, বন্ধ করে দিচ্ছে। তারা এমন সূত্র দিচ্ছে যা ভ্রাতৃত্ব বন্ধনে আর কিচ্ছু কাজে লাগবে না। এখন আমাদের কাছে তারা নতুনত্ব কিছু এক একটা পর এক একটা পাঠাইতেছে, তোমাদেরকে এটা দিয়ে তোমরা এটা নাও, তোমরা কালকা 4G নিছো, এখন তুমি 5G নাও, 5G পর 6G, তোমাকে বিভিন্ন জিনিস দিচ্ছি। তুমি আইফোন নিতেছো, আইফোনের তো ওইটা না, এখন নতুনভাবে এটা দিতেছি। আচ্ছা, এখন এটা যখন টেসলা তোমাকে এটা দিব, এই যে ব্যাপারগুলো নিয়ে আসতেছে, এই মানুষগুলাকে একটা মানে ট্রাপের ভিতর ফালাই দিচ্ছে। ফালাই দেওয়ার কারণটা কি? কারণ পৃথিবীর মানুষের সম্বন্ধে আমাদেরকে সবচেয়ে বেশি সাইন্টিফিক জ্ঞান নেওয়া উচিত। মানে মানুষের সম্বন্ধে নেওয়া উচিত। আমাদের রাষ্ট্রের যারা চালায় তাদেরও নেওয়া উচিত। মানুষ কি, নিজে কি, নিজের ভিতরে কি। মানে মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে খুব পাওয়ারফুল একটা জিনিস, কারণ আল্লাহ তাদেরকে এমন মেধা জ্ঞান দিচ্ছে। দেখেন, পৃথিবী সব কিছু করার জন্য তারা আকাশের শূন্য সব কিছু করতে চায়, উঠতে চায়, তাদের পাওয়ার ক্রিয়েট করতে চায়, তারা সামাজিক কিছু করতে চায়। তাদেরকে যদি আপনি সঠিক থিওরি দিতে পারেন, তো ওইটাতেও সে পাওয়ার করবে। এখন আমাদের মধ্যে যে পরিমাণ এই যে উগ্রতা আছে, আবার শান্তি আছে, আবার সুখ আছে, আবার ভালো লাগা আছে, আবার মহব্বত আছে, আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে দেখে আমাদেরকে অনেক বড় একটা ভুল পথ থেকে আসার জন্য যে রাস্তাটা আমাদেরকে যে বাতলাই দিবে, যে ধরেন এই পড়াশোনা তোমার চলবে না। ধরেন আপনি এখন যদি আমাদের দেশে যান, আপনি গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান আছে, শিক্ষা বোর্ড আছে, আপনি গিয়ে যদি এখন আপনার একটা শিক্ষা বোর্ড নিয়ে বলেন যে এই যে পদ্ধতিতে পড়াশোনা করে পুরো দেশটাকে সামাজিকভাবে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, কেউ উন্নয়ন হচ্ছে না, ধরেন আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে বহির্বিশ্বের সাথে এটা মিল হচ্ছে না, তাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার সাথে মিল হচ্ছে না। প্রত্যেকটা জায়গায় আমরা মানে ছিটকে পড়ছি, আমরাও পরিশ্রম করতেছি তাদের চেয়ে বেশি। বিদেশিরা আমাদের মতো তো হার্ড পরিশ্রম করে না, তারা নর্মালি অফিস আদালতে কাজ করে দেশটা সুন্দর সাজায় নিছে। আমাদের অনুন্নত দেশের লোকগুলোকে লেবার হিসেবে নিয়ে ওখানে কাজ করে কিছু বেতন ধরে ছেড়ে দিছে তাদের। আমাদের জীবনগুলো খুব কষ্টের দিকে যাচ্ছে। তো এখানে আপনি যখনই বলবেন যে তোমাদের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করো, তখন আর পারবেন না। আমাদের এই মানুষগুলো হানাহানি লাগাই দেবে। এখন
এখন শিক্ষা ব্যবস্থা যদি চেঞ্জ না হয় তাহলে কি পুরো দেশ ডেভেলপমেন্ট হবে? আপনি পৃথিবীতে আপনি দেখেন আমাদের রাষ্ট্রের যে সরকার আছে, আপনি সেদিনই সবচেয়ে বেশি খুশি হবেন যে আমাদের দেশ মনে হয় আসলেই পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হবে, আশাবাদী হবেন সেই দিন থেকে শুরু হবে যেদিন বাজেটে দেখবেন শিক্ষার জন্য অন্তত মানে বাংলাদেশে যদি 500 টাকা খরচ করে তার মধ্যে যদি দেখেন যে 200 টাকা শিক্ষার জন্য খরচ করা হয়েছে, 200 টাকা মানে ধরেন 30% 40% এরকম খরচ যদি বাজেটে আসে তাহলে বুঝবেন দেশ কিছু পাওয়ার জন্য চেষ্টায় আছে বা চেঞ্জ হবে। আর যদি দেখেন যে শিক্ষার জন্য কোনো টাকা খরচ না, অনলি 4% খরচ দিছে, 5% দিচ্ছে, তাহলে বুঝবেন এটা হলো কোনো রকম দিতে হয় এই জন্য দিচ্ছে। তো এটা ধ্বংসের জন্য একটা বিশাল কারণ। আমাদের সরকারগুলো এগুলো খুঁজে পায় না, তাদের এই চিন্তাগুলো মাথায় নেয় না। তারা চিন্তা করে কি বহির্বিশ্বের সাথে যায় গিয়ে কথা বলে, হ্যান্ডশেক করে, কিছু খাবার টাবার বিভিন্ন বড় বড় প্রোগ্রাম দেখায়, নিয়ে আসতেছি আমি টাকা নিয়ে আসছি, আরে বেটা গুলামি করতে যেতেছে, 2 লক্ষ লোক পাঠাবে ওই দেশে কামের লিগা, এরা গুলাম। এরা দেখেন একটা মানুষকে যদি বিদেশ পাঠান না কতগুলো সমস্যা আপনি তাকায় দেখেন। এখন বললে কিন্তু আপনি হয়তো আমার উপর রাগ করতে পারেন। দেখেন বিদেশিরা আমাদের দেশে রেমিটেন্স পাক্কা, অবশ্যই তাদের প্রতি সেলুট, ভালোবাসে তাদের প্রতি অনেক ভালোবাসা, তারা পরিশ্রম করে, কিন্তু তাদের জীবন থেকে কি হারাই গেছে এই বিদেশিদের চক্রান্তে? হারাচ্ছে তার সোনালী সময়। 1 নাম্বার বিদেশিরা কেন চক্রান্ত আছে মানে বলবেন আপনি যদি ওই দৃষ্টিতে যান তারা আমাদেরকে খুবই ভালো উপকার দিতেছে, অবশ্যই দিতেছে, এফোর্ট দিতেছে, আমাকে অর্থ দিতেছে, আমি বাড়িতে এসে বিল্ডিং করতেছি, কিছু জমি জমা করতেছি। তাদের জীবনটা খেয়াল করে দেখেন, একটা লোক খুব অল্প বয়সে বিদেশ চলে গেছে, হয়তো তার যৌবন বয়সে, সে বিয়ে যদি করে যায় সেটা আরেকটা গল্প, আর বিয়ে না করে গেলে আরেকটা গল্প। আচ্ছা ধরে নেন বিয়ে না করে গেছে, সে বিদেশে প্রচুর পরিশ্রম করতেছে, ওই দেশে গিয়া সে লেবারি খাটতেছে, ওই দেশে ডেভেলপ হয়েছে, ওই দেশ তার শুধু কি অর্থ দিছে, একটা বৃত্তি এই দিছে যেটাতে ডেভেলপমেন্ট ঠিক আছে লাগবে, ওনাকে দিছে, সেটা দেশে পাঠিয়েছে, বাবা মা এখানে ভালো ছিল, তার ঘর হয়েছে, তার পাশে 2 কাঠা জমি হয়েছে, 10 কাঠা জমি হয়েছে, সে এটা নিছে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে তার বয়স চলে গেছে 45, 42, 40 এরকম হয়ে গেছে। এখন কি করবে? আচ্ছা দেশে এসে বিয়ে করবে, তখন তার সংসারে সে ছেলে মেয়ে হবে বা তাদেরকে মানুষ করবে, এই সময়টা তার হাতে আর থাকে না, এবং সন্তান হবে। এই রাস্তাটা বিদেশি চক্রান্ত কি, মুসলিম এবং ভালো ভালো দেশে যাতে সন্তান কম হয়, তাদের দেশে 7 জন 8 জন নিলে কোনো সমস্যা না, আমাদের দেশে 2 জন নিলে আমাদের সরকার মানে খেপে ওঠে, মানে তারা বলে যে 2 জনের বেশি দরকার নেই। কেন? এই যে নিয়ন্ত্রণ দিচ্ছে। আমি তো আসলে কি এত সমস্যা একটার থেকে আরেকটা যাইতে হয়, কারণ কথাটা হচ্ছে যে এই যে বিদেশে তারা টাকাটা পাঠাইতেছে, এই যে তার যে জীবন থেকে যে সুখটা কেটে নিয়েছে, যে সময়টা কেটে নিয়েছে, যে এক্সপেন্ড, এর ভিতর আরও রোগান্বিত। আপনার রোগান্বিত আমি বলি, যেমন তারা বিদেশের বেশিরভাগ মানুষ হলো বিভিন্ন এই যে আপনার ফিল্টার পানি খায়, যেমন ট্রিটমেন্ট পানি যেটা বলে, মানে বাইরে কেনাজাত বোতল পানি খায়। আমরা কিন্তু বাংলাদেশে মূলত পানি খাই হলো ভূগর্ভস্থ বা একবার প্রাকৃতিক নির্যাস থেকে পানিটা খায়, তো ওরা ওইটা বেশিরভাগ খায় ওইখানে। জানেন তাদের কিডনি, দেশে আসলে তাদের কিডনি সমস্যা হয়, বিভিন্ন প্রবলেম হয়, তাদের শারীরিক সমস্যা দেখা দেয় বা কাজের জন্য হয়। আসলে আপনি যখন ফিল্টারিং পানি খাবেন ওইটা একটা মেডিসিন আপনার শরীরের জন্য ক্ষতি করবে না। কন্টিনিউ যদি পানিটা আপনি রেগুলার, আপনি যে কোনো কারণে রাস্তার থেকে পানিগুলো খান, কিনা প্রতিদিন খান, আপনার কলের পানি খায় না, বা আমাদের যে ভূগর্ভস্থ পানি বা বৃষ্টির পানি যেটা সেটা যদি না খান, এটা প্রাকৃতিক, এটা সবচেয়ে সুন্দর, এটার মধ্যে কোনো ঝামেলা নেই, তাহলে আপনার রোগ বিরাগ থেকে আপনি বাঁচতে পারবেন ভালো। তো সেই ব্যক্তিগুলো ওইখান থেকে এসে দেখেন তাদের অবস্থা কি। এখন ওইখানে শুধু পুরুষ যায় সেটা না, মহিলারও আছে 50-60 লাখ, এই যে 1 কোটি 50 লাখের কম না মনে এখন আছে। এই যে মহিলারা স্বামী সন্তান একটু ভালো রাখার জন্য কষ্ট করে। আমার দেশের সরকারের প্রথম দোষ, কারণ এদেরকে তো বাংলাদেশে ভালোভাবে থাকার জন্য সে ব্যবস্থাপনা দেয় না, এরা যাচ্ছে কেন সেটাই বলতেছে। তারা ওই দেশে যাচ্ছে, যাওয়ার পরে তারা ওই দেশে কাজকর্ম, গৃহকর্মী হয়, বিভিন্ন কাজ হয়, তাদেরকে অনেক সময় যৌন নির্যাতন করে তাদেরকে মেরে ফেলে বিভিন্ন সময় দেশে পাঠায় দেয়। কত কষ্টে তারা জীবনযাপন করে। আবার অনেকে ভালো আছে, টাকা পাঠাচ্ছে, গৃহকর্মী বিভিন্ন জায়গা পারে, তারপরে গার্মেন্টস বিভিন্ন ওয়েতে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, অফিস আদালতে কাজ করে, বড় কাজও করে, তারা দেশে ফিরে আসে।
ফিরে এসে কি দেখে জানেন, আপনার আপনার প্রতিবেশীর আশেপাশে একটু তাকায় দেখেন পাশে কয়েকজন গেছে কিনা, ওই মহিলাটা একটু সুন্দর ছিল বা একটু ভালো বা বিদেশ গিয়ে একটু সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া ভালো করছে, তার পরিবার একটু চেঞ্জ আসছে, দেশে এসে কি করছে আপনি তাকায় দেখেন, দেশে এসে দেখবেন উনি উনি ওনার হাজব্যান্ডের সাথে ওনার সম্পর্ক নেই, ওনার এটা ভালো লাগে না, তারপর ওনার হাজব্যান্ডের সাথে তার সব কিছু সংসার ভেঙে গেলো, ব্রোকেন ফ্যামিলি হয়ে গেলো, বাচ্চা কাচ্চা যেদিকে চায় সে আবার আরেকজনকে ভালোবাসলো বা আরেকজনকে বিয়ে করলো, এরকম মানে এইটা আজকে সমাজে কিন্তু এই জন্য বেশিরভাগ এই যে নারীদের এই উগ্রতা চলে আসছে, আপনি সমাজে খুললেই বুঝতে পারবেন, টিকটকে যান তাইলে বুঝতে পারবেন, আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে যান, ওটিটি দেখেন, বিভিন্ন জায়গায় দেখেন কি চলতেছে, কারণ এই যে পুরো একটা আসলে ফ্লেভারটাই চেঞ্জ। এখন আমি এই ফ্লেভারকে যদি আমি পরিবর্তন আনতে চাই, আমাকে দুইটা পথে যায়, একটা হলো একদম শান্ত মানসিক অবস্থা সেরা একটা সুন্দর জায়গা, সেখানে বসবাস করে জীবনকে করাইতে চাই, বহির্বিশ্বের যে আক্রমণ আছে আমাদের সামাজিক ব্যাপারে, আমাদেরকে যেভাবে তারা দমন পীড়ন করতেছে, যে পরিস্থিতির উপরে পুরা ওয়ার্ল্ড আমাকে মানে আমাকে দিচ্ছে সে দেয় না এরকম না, কিন্তু আপনাকে দেখেন আধুনিক প্রযুক্তিগুলো দিতে এসে বাধা দেখে দিয়ে দিছে, মিডিয়া দিয়ে দিছে, অনলাইন কথা বলবেন দিয়ে দিছে, নৈতিকতা নষ্ট হোক তার জন্য সব কিছুর ব্যবস্থা করছে, কিন্তু রাগ টাকরাইয়া মানে তারা আমাদেরকে বিষের মতো কাজ করতেছে, আমাদের যা পৃথিবীতে যারা অর্গানাইজ করতেছে